এসে চাকদায় আমার ছেলেকে দাঁড় করিয়েছিল। আমি বলেছিলাম যে আমার দাঁড়ানোর ইচ্ছে নেই, চাকদাটা আমার ছেলে, আমি খোলাখুলি কথা বলছি, আমার কিচ্ছু আইডেন্সি নেই, আমার কিচ্ছু লেনা নেই, কিন্তু আমি ওসব নিয়ে চিন্তা করি না, আমি কোনো গোপন করি না। তো ওখানে রত্নাকে আনসিটেড করে ওকে দেওয়া হয়েছিল। তো কল্যাণীতে যাকে করেছে টিঙ্কু কি দুদিনের তৃণমূল নয়? হ্যাঁ, চঞ্চল দেবনাথ কি হরিঙ্গাটা তৃণমূলের দুর্দিন নয়? এগুলো তো আমি দেখেছি। তো যখন এক শ্রেণীর লোক আছে তাদের একটা ব্যামো আছে, নিজেরা থাকলে ভালো, না থাকলে সব খারাপ। খালি মমতার বিরোধিতার নামে রাষ্ট্রকে রক্ষা করা যায় না, আর রাষ্ট্রকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোও যায় না। মমতার যদি 10টা ভালো কাজ থাকে, তার মধ্যে যদি 2টো থাকে, সেটা সমালোচনা করুন বিধানসভার ভেতরে, লোকসভার ভেতরে পারমিশন আছে। আরে 8টা যদি ভালো করে থাকে, সেটাকে আপনি কেন ক্রিটিসাইজ করবেন? গরিব মানুষ কাউকে যদি আমি, এটা আশা করি অতীতের মতন রেজাল্টটা এবার হয়তো হবে না বলে আমি মনে করি। কারণ অনেক মানুষ ভুল বুঝতে পেরেছে যে এইসব মধ্যে থেকে আমাদের ক্ষতি হয়েছে। তো ওরা সময় যথেষ্ট পেয়েছিল, তখন তো মন্ত্রী ছিল বঙ্কিম। আপনারাও তো 15 বছর পেয়ে গেলেন সময়, মানে সময় তো আপনারাও কম পেলেন না, 15 বছর। এটা আমাদের ল্যাপসেস নেই, আমি কথা বলছি না। টাউনে আরও অনেক নজর দেওয়া উচিত ছিল, যেমন গার্বেজের ব্যাপার আছে, এইসব আছে, ওগুলো পরিচ্ছন্নতার একটা দৃষ্টিভঙ্গিতে এটা খুব ক্রিটিসাইজ আমাদের হয়েছে। এখনো পর্যন্ত ওটা না ডিপুলার সময় করতে পারলাম, ব্যাধি নেই। আমি পেলাম না পেলাম তাতে আমার কোনো ইচ্ছা নেই। আমি হচ্ছে দলের মূল যে জায়গাটা, সেটা আমি দল করার লোক রে ভাই। আমি এমএলএ তৈরি করেছি অনেক, আর নিজে এমএলএ হওয়ার দেখেছি 96 সালে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আপনার জেলায় আসি, দেখুন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আপনি, এবং সামনেই হার হয়তো 3 মাস, তারপরেই অ্যাসেম্বলি ইলেকশন, এবং সেই অ্যাসেম্বলি ইলেকশনে গতবারে যদি হিস্ট্রি দেখি, সেই হিস্ট্রি খুবই আপনাদের দলের জন্য খুবই খারাপ। তার কারণ একদম জেলা জুড়েই ভরাডুবি ছিল, আর তার পাশে একটা সিট ছিল, আর পরে দুটো উপনির্বাচনে আমরা জয়েছেন, এবং লাস্ট যেটা উপনির্বাচন হয়েছে রানাঘাট দক্ষিণ, সেখান থেকে জয়যুক্ত হয়েছেন। কিন্তু দেখুন এই যে সামগ্রিক এই সিস্টেম চলছে, পুরো বিষয় নিয়ে আলোচনা হলো। রানাঘাট সাংগঠনিক জেলায় 9টা সিট আপনারা মোটামুটি লড়াই হবে 9টা বিধানসভায়। তা 9টা বিধানসভার মধ্যে মোটামুটি আপনার অন্তত আমার জানা মতে 5টা বিধানসভা যেটা মতুয়া অধ্যুষিত এলাকা, এবং যেখানে 50-60%ও মতুয়া ধর্মের মানুষজন আছে। তা সেক্ষেত্রে যেটা আপনারাই মনে করেন, বলেছেন যে অনেক মতুয়া ভোটটা শিফট হয়ে যাওয়ার ফলেই গত বিধানসভা নির্বাচনে আপনাদের ভরাডুবি হয়েছিল। আর তাই হয়তো অন্য দল থেকে বিজেপির একজন বিধায়ককেও ওই মতুয়া মুখ বলে ভাঙিয়ে নিয়ে এসে আপনার দলের সরাসরি জেলার যুব সভাপতি করে দেওয়া হচ্ছে। সেটাকে নিয়েও করছেন, এবং লোকসভায় তিনি কন্টেস্টও করেছেন, এবং তিনিও গোহারা হেরেছেন মানে লাস্ট লোকসভা নির্বাচনে। তা এই মতো জায়গায় এই জেলায় কি এবার কিছু ঘুরে দাঁড়ানোর জায়গায় রয়েছেন, মানে এখন কি জায়গায় রয়েছেন আপনারা? না, একটা কথা আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি, যে আমাদের যে পার্ট আছে, অর্গানাইজেশনাল পার্ট রানাঘাট, এই পার্টে কোনো না কোনো জায়গায় আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু সবটাই যে সাংগঠনিক ত্রুটি বিচ্যুতির জন্য এই ঘটনা ঘটেছে, এটাও বলাটা ঠিক হবে না। কারণ দুর্ভাগ্যজনকভাবে আপনি জানেন যে একটা ভোট পোলারাইজেশন কাজ তৈরি হয়েছিল। হিন্দু মুসলমান, ওপার বাংলা এপার বাংলা, আমরা উদ্বাস্তু, ওরা এই যে একটা দুর্ভাগ্যজনক রাজনৈতিক তত্ত্ব, যাকে খুঁড়োর কলের মতন তৈরি করে এইখানকার ওপার বাংলার লোকদের কিছুটা অভাব অনটন, দারিদ্রতা, অত্যাচার, সেই ইতিহাসকে কিছুটা উস্কে দিয়ে একটা রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি, তার ফয়দা পেয়েছে, ডিভিডেন্ড পেয়েছে। তো স্বাভাবিক কারণে আমরা এবার অনেকটা রিপেয়ার করেছি, অনেকটা চেষ্টাও চলছে যাতে করে আমাদের
ভোটের রেশিও বাড়ানো যায় এবং তুলনামূলকভাবে যেসব জায়গাগুলোতে আমাদের সম্ভাবনাময় আছে সেই জায়গাগুলোকে আরও অ্যাক্টিভাইজ করা, এটা আশা করি অতীতের মতন রেজাল্টটা এবার হয়তো হবে না, বলে আমি মনে করি। কারণ অনেক মানুষ ভুল বুঝতে পেরেছে যে এইসব মধ্যে থেকে আমাদের ক্ষতি হয়েছে। আমরা বোধহয় উপযুক্ত প্রতিনিধিত্বকে চুজ করতে পারিনি। কারণ দেখুন, একটা জনপ্রতিনিধি যখনই যে দলই হয় না কেন, জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা থাকে, সার্বিক প্রত্যাশা থাকে। আপনি নিজে জানেন, এই চাকদার কথা বলি, চাকদার জনপ্রতিনিধি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। চাকদার জনপ্রতিনিধি বঙ্কিম এখানে গিয়ে বর্ষাকালে তো জল হবে, এটা তো প্রকৃতির নিয়ম অনুযায়ী হবে। পুকুর থাকলে পুকুরের জল বাড়বে, নদীরও জল বাড়বে, সমুদ্রের জল বাড়বে। তো রাস্তার এখানে ডেফিনেটলি কিছুটা প্রতিবন্ধকতা, জল পাস হওয়ার কিছু প্রতিবন্ধকতা আছে ঠিকই। তা সেখানে গিয়ে সাঁতার কাটলো, কেটে ছবি তুললো, চলে গেল। তা আপনি বিধায়ক, তা আপনি ছবি তুললেই হয়ে গেল, জলের সমস্যা মিটে গেল? আপনি তো বিধানসভায় বিধায়ক হিসেবে আপনি টাকা পান। আপনারা যখন চোখে দেখতে পান না, ধরেন আপনার থেকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে যাচ্ছেন, আপনারা যখন চোখে দেখতে পান না, চোখে গগজ লাগিয়ে রাখুন বা অন্য কিছু লাগিয়ে রাখেন, তখন বিধায়কের সাঁতার কাটা ছাড়ার উপায় কি? যখন আপনারা তখন বছরকে দেখুন, বিগত 10 বছর ধরে একই অবস্থা। চাকদা চৌরাস্তা থেকে চাকদা স্টেশন পর্যন্ত যে রাস্তাটা, প্রতিদিন কিছু না কিছু ইনসিডেন্ট, প্রতিদিনই কোনো না কোনো সমস্যা, এবং একটা সময় রাস্তা স্তব্ধ হয়ে যায়। আপনার বাড়ির সামনে পাস হয়েছে, আপনি দেখতে না পেলে বিধায়ক সাঁতার কেটেছে, আমি তো মানে আরো কিছু করার দরকার ছিল। না, বিধায়ক সাঁতার কাটুক, ওর সাঁতার কাটার অভ্যেস আছে। কারণ আমার নজরে বামপন্থী দলের মন্ত্রী, বামপন্থী দল করার লোক, সে এখন গিয়ে 34 বছরের পরে সাঁতার কাটছে চাকদা বনগাঁ রাস্তায়। কিন্তু একটা জিনিস যেটা আপনি বলেছেন, প্র্যাকটিক্যাল কথা বলেছেন, ওটা আমি দ্বিমত পোষণ করছি না। চাকদায় কিছু আনপ্ল্যান্ড সিস্টেম আছে, আনপ্ল্যান্ড। যেমন ধরুন, আপনি যে জায়গাটা বলছেন, বাস স্ট্যান্ড থেকে চাকদা বনগাঁ রোডে রাস্তাটা কিন্তু সরকার করেছে মারাত্মক, প্রচুর টাকা খরচ হয়। এটা কিন্তু খেয়াল করবেন, এটা কিন্তু আপনি খেয়াল করবেন। আপনাকে আমি জাস্ট এক মিনিটের টেকনিক্যাল পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছি। রাস্তা যেটা আছে, রাস্তাটা কিন্তু ক্লাস 1 রাস্তা করেছে। আপনি খেয়াল করে দেখবেন, এত বৃষ্টি হয়ে গেছে কিন্তু রাস্তা এখনো রয়েছে। কেন? ওটার পেছনে প্রচুর পয়সা খরচা করে রাস্তাটা তৈরি করেছে। একটা জায়গা গর্ত পাবেন না, কারণ ওটার ওই দিয়ে করেছে, ওই কি বলে, ওই বিটুইনটা, ওই দুধ ছাতা বলে যাচ্ছি, ওই করে যেগুলো, বুঝি না, যাই হোক, ওই রাস্তাটা অনেক কস্টলি রাস্তা করেছে। আচ্ছা, যার ফলে আপনি এখন দিয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না এই রাস্তা এত জল ছিল, কারণ ওটা ওইভাবে করেছে। তো গন্ডগোলটা কোথায় পাচ্ছে? গন্ডগোলটা পাচ্ছে যে ওয়াটার আউটলেটের যে জায়গাটা, এই জায়গাটা বাস স্ট্যান্ডের ওখানে মুখে ব্লক হয়ে যাচ্ছে। অর্থাৎ এদিককার পঞ্চায়েত, কালভার্টের এ পাশটা পঞ্চায়েত, ও পাশটা পড়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে পৌরসভার মধ্যে ওই জায়গাটা, ওই মুখটায় ব্লক হয়ে যাচ্ছে। ওখান থেকে যদি ড্রেনটাকে কানেক্ট করিয়ে দিয়ে, পরিষ্কার করিয়ে দিয়ে বের করে যেতে পারে, ওই হেরের খাল কি আছে ওইদিকে যদি টেনে নিয়ে যেতে পারে, অতটা তো করতে পারবে না, কিন্তু ওটাকে যদি মানে যান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিষ্কার করে ওটাকে একটুখানি মেনটেন করিয়ে যদি করে দেয়, তাহলে জলটা কিন্তু আউটলেট হয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু সেখানে আমাদের দূরদৃষ্টির অভাব আছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। কিন্তু রাস্তাটা দেখবেন মারাত্মক, একদম। একটা দেখুন, আপনি চাকদায়, তার মানে এটা সত্যি ভালো লাগছে। তো এটা খুব স্টেট খারাপ। লেভেল বাদেও চাকদার দিকে আপনার নজর আছে, মানে চাকদার অনেক কিছুই এখন জানেন, মানে যেভাবে এক্স্যাক্টলি বললেন, তাহলে চাকদায় এটা নিয়ে যেমন বলেন, দেখুন চাকদা পৌরসভা নিয়ে যদি আমি একটু আসি, মানে চাকদা তুললেন, তাই আমি বলছি আনপ্ল্যান্ড জায়গা হচ্ছে নবদ্বীপ। আপনি ওটা কিছু করতে পারবেন না, আনপ্ল্যান্ড। বাড়ি ঘর এমনভাবে রয়েছে, আপনি ভাঙতে পারবেন না ওখানে, তাই না? নবদ্বীপের ভেতরে আপনি ঢুকতে পারবেন না, হাজার চেষ্টা করুন, কারণ ঢুকতে গেলে আপনাকে বাড়ি পড়বে, আর বাড়ি আপনি ভাঙতে পারবেন না, লোকের যাবে কোথায়? যার জন্য আউটার দিয়ে দেখবেন নবদ্বীপে একটা রাস্তা নন্দ ওই সময় করেছিল, ওই রাস্তাটা এখন ইউজ হয় বাইরে, আউটার দিয়ে বেরিয়ে যাচ্ছে। চাকদার যে প্রবলেম, চাকদার অনেক অ্যাডভান্টেজ ছিল,
লেফটের যে 34 বছর ছিল তখন ওরা এই ড্রেনেজটাকে সোয়ারেজ সিস্টেমটাকে কানেক্ট করিয়ে ওরা একদিকে এদিকে ফেলতে পারতো, আরেক দিকে টেনে নিয়ে গিয়ে থানার ওই লাইন ধরে ওদিকে গঙ্গায় থ্রু করতে পারতো, টেনে নিয়ে গিয়ে। তো ওরা সময় যথেষ্ট পেয়েছিল, তখন তো মন্ত্রী ছিল বঙ্কিম। আপনারাও তো 15 বছর পেয়ে গেলেন সময়, মানে সময় তো আপনারাও কম পেলেন না, 15 বছর। এটা আমাদের ল্যাপসেস নেই, আমি কথা বলছি না। টাউনে আরও অনেক নজর দেওয়া উচিত ছিল, যেমন গার্বেজের ব্যাপার আছে, এসব আছে। একদম। ওগুলো পরিচ্ছন্নতার একটা দৃষ্টিভঙ্গিতে এটা খুব ক্রিটিসাইজ আমাদের হয়েছে। এখনো পর্যন্ত ওটা না দিপুলার সময় করতে পারলো না, এখন জানি না কী করছে, তবে চেষ্টা চলছে একটা, হ্যাঁ, এই করার জন্য। দেখুন, শহরের লোক চায় একটু জল, একটু রাস্তা আর একটু পরিচ্ছন্নতা, একদম। এর বাইরে কিচ্ছু চায় না, কিছু নেই। লোকের কোনো ডিমান্ড নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তার যথেষ্ট মানুষের সুযোগ সুবিধা আর্থিক সেগুলো তো আছেই, সেগুলো তো রয়েছে। কিন্তু এটা আমরা একটু আমাদের প্ল্যানিংয়ের কিছু ভুল আছে, ত্রুটি আছে, যার ফলে এই প্রবলেমটা হচ্ছে, না তো হওয়া উচিত না। আপনি খেয়াল করে দেখবেন, আপনার তো জন্ম চাকদায়, চাকদায় অনেকগুলো জায়গা ছিল, পুকুর ছিল, সেই পুকুরগুলো বিভিন্ন কারণে তারা করেছে, এটা ও আমলেই হয়েছে। যেমন ধরুন, পবিত্রকুণ্ড বাড়ির পেছনে পুকুর ছিল, ভারতী হলের পেছনেই পুকুর আছে, পাঞ্জাব হোটেলের পেছনেই পুকুর আছে। আবার এইদিকে উল্টো ফুটে যান, জেসিআই যে সামনে যে জায়গাটা ছিল, ওটা ডাউন জায়গা ছিল, ওখানে অনেক জল ওই কালভার্ট দিয়ে আসতো, এসে ওখানে রিজার্ভ হতো। তো এগুলো সব আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে, ওই আমলেই হয়েছে, কিন্তু এমন নয় যে এই আমলে হয়েছে। তো এইগুলো প্ল্যান স্যাংশন অ্যান্ড প্ল্যান পার্টিসিপেশন দুটোর উপরে ওয়াচ রাখা উচিত। তবে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেছে, এবং এটা ববি হাকিমও ওয়াকিবহাল হয়েছে, অভিষেক ব্যানার্জির নজরে এটা গেছে। তো আশা করা যায় চাকদা একটা মানুষের সার্বিক সমস্যাগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছে সরকার। সঙ্গতা একদম চাকদায় আমি ছোট জায়গায় চলে এসেছিলাম। আমি সরাসরি রানাঘাট সাংগঠনিক জেলা নিয়ে। দেখুন, রানাঘাট সাংগঠনিক জেলা সম্প্রতি কমিটি ঘোষণা হয়েছে, এবং নতুন কমিটি, সেই কমিটি অলরেডি তারা বিভিন্ন রকম প্রোগ্রাম কর্মসূচি করছে, এবং আপনাদের কাছে এসআইআর এর বিরোধিতা এখন প্রতিটি ব্লকে অঞ্চলে এসআইআর এর বিরোধিতা নিয়ে আপনার বিভিন্ন রকম কর্মসূচি চলছে আপনাদের। তো দেখুন, এই মুহূর্তে যেটা আপনাদের দলীয় সমস্যা, দলীয় প্রবলেম আমি যেটা বলছি, যে দেখুন, লাস্ট অনেকগুলো মিটিং মিছিলে আপনাকে আমরা দেখতে পাই, অনেকগুলো। যেমন হচ্ছে রানাঘাটে একটা মিছিল ছিল, যেটা তাপস মণ্ডলের নেতৃত্বে মিছিল হয়েছে, যেখানে প্রাক্তন বিধায়ক রত্না ঘোষকর, নীলিমা নাগ মল্লিক, একদম যেটা বলে যে একটা জেলায় লবি তৈরি হয়েছে, যেটা আপনাদের বিরুদ্ধে লবি। কেন বিরুদ্ধে লবি বলি, যেহেতু এই যে ওই লবির সঙ্গে আপনাদের লবির মিটিং মিছিল খুব কম হয় একসঙ্গে, বা তারা যে কটা মিটিং মিছিল করেছে সেখানে আপনাদের কাউকে আবার সেখানে দেখা যায়নি। তা সেই জায়গায় দাঁড়িয়ে জেলা জুড়ে দেখুন, 2021 তো রেজাল্ট ফলাফল সেই ছিল, 2026-এও ধরুন যারা 2021 টিকিট পাননি, অনেকেই টিকিট পাননি, তারা রিটার্ন ধরুন 2026-এর আগে আবার ফের রাজনীতির ময়দানে আসছে, এবং রাজনীতির ময়দানে এসে বিভিন্ন জায়গায় পকেট তৈরি হচ্ছে, এরকমভাবে দলকে না জানিয়ে ধরে মিছিল হচ্ছে। তা এই জায়গায় দাঁড়িয়ে এটা কি রোখা সম্ভব? দেখুন, রানাঘাট সাংগঠনিক জেলায় শুধুমাত্র যে মতুয়া ভোট কেটে গিয়েছে তার জন্য আপনারা এতগুলো সিট হেরেছেন, আর সেটা তো আছেই, কিন্তু তার পাশাপাশি দলীয় যে কোন্দল, সেই দলীয় কোন্দলও রানাঘাট সাংগঠনিক জেলায় প্রকট পরিমাণে। তার কারণ শুধু আমি বলছি না, রাজ্য জুড়ে প্রতিটি জেলায়, প্রতিটি সাংগঠনিক জেলায় কমিটি ঘোষণা হলেও মানে অনেক পরে ওয়েট করতে 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 আজ বেরোবে, কাল বেরোবে, পরশু বেরোবে, করতে করতে রানাঘাট সাংগঠনিক জেলার ব্লক এবং টাউন কমিটি, জেলা কমিটির পূর্ণাঙ্গ বেরিয়েছে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে মানে শঙ্কর সিংয়ের কোনো দাবাই থাকবে এবার? প্রথম কথা হচ্ছে, যেটা আপনি বললেন, সেটা হচ্ছে যে আমাকে কোথাও কোথাও দেখতে পাচ্ছেন না। আমাকে সেখানে সেখানেই দেখতে পাবেন, যেখানে যেখানে আমি আমন্ত্রিত হব, দল আমাকে আমন্ত্রণ জানাবে, আমি ডেফিনেটলি সেখানে যাই আমি ব্লকে। এখন দলের যদি সেখানে দায়িত্বশীল লোকের আমাকে আমন্ত্রণ না করে বা না বলে থাকে, আমি আগ বাড়িয়ে গিয়ে ওখানে কি বলবো,
জামাই ডাকুনি কেন? তাই না? তো এটা আমার এই স্টেজে এসে সম্ভব নয়, এক। আর যাদের নাম বললেন আপনি, যে অনেকে বিধানসভা, আপনার বেসিক পয়েন্ট হচ্ছে ওটাই আমি বুঝলাম, যে অনেকে বিধানসভা, কে বিধানসভায় পায়নি? নাম বলুন না। নন্দ সাহা, পুরনো তৃণমূল, 5বারের এমএলএ, স্টিল এমএলএ, নন্দ সাহা পেয়েছে। একদম। শুনে আমাকে শুনে নিন। আসুন আপনি শান্তিপুর, শান্তিপুরে অজয় দে পেয়েছে। কংগ্রেসের ছিল অরিন্দম, আমার সঙ্গে জয়েন করেছিল অভিষেকের ওখানে, তাকে কেটে ওখানে অজয় দেকে দেওয়া হয়েছে, কারণ অজয়দের মর্যাদা ক্ষুণ্ণ যাতে না হয়। ঠিক আছে, অজয় আজকে নেই, করোনায় মারা গেছে, খুব দুর্ভাগ্য। এবার আসুন রানাঘাট উত্তর পশ্চিম, আমি, আমাকে দিয়েছিল দল, আমি দাঁড়িয়েছিলাম। রানাঘাট দক্ষিণ, ওখানে বর্ণালীকে দল দিয়েছিল, বর্ণালী দাঁড়িয়েছিল। রানাঘাট পূর্ব, সমীর এমএলএ দুবারের, ওকে দল দিয়েছে, ও দাঁড়িয়েছে। ঠিক আছে। কৃষ্ণগঞ্জ, কৃষ্ণগঞ্জে তাপস মণ্ডল, যিনি সবচেয়ে বড় দাবিদার এখন এসসি, জানি না কত এসসি আপনার সঙ্গে আছে, তো তিনি দাবিদার। আমি প্রস্তাব দিয়েছিলাম ওনাকে, এমপিতে যা দেওয়া হয়নি, কৃষ্ণগঞ্জে ওকে দিলে ভালো হয়। ও গেল। আমি তখন বলেছিলাম দলকে, দল আমাকে যখন জানতে চেয়েছিল, আমি তখন বলেছিলাম যে তাপস মণ্ডল এমপি টিকিটটা দল মনে করেছে, তখন ওকে দেয়নি। তখন ওই ইসের সত্তর স্ত্রীকে দেওয়া হয়েছিল, দল মনে করেছিল ওর স্ত্রীকে দেওয়াটা ঠিক, দিয়েছে, নো প্রবলেম। তো তখনই আমি বলেছিলাম ওনাকে, আমি উনিও জানে, আমি বলেছিলাম কৃষ্ণগঞ্জে ওকে দিয়ে দে। এবার এসে চাকদায়, চাকদায় আমার ছেলেকে দাঁড় করিয়েছিল। আমি বলেছিলাম যে আমার দাঁড়ানোর ইচ্ছে নেই, চাকদাটা আমার ছেলে, আমি খোলাখুলি কথা বলছি, আমার কিচ্ছু আইডেন্সি নেই, আমার কিছু লেনা নেই, কিন্তু আমি ওসব নিয়ে চিন্তা করি না, আমি কোনো গোপন করি না। তো ওখানে রত্নাকে আনসিটেড করে ওকে দেওয়া হয়েছিল। নীলিমা নাগ হরিণঘাটায় ছিল, দুবারের এমএলএ, ওকে টিকিট দিয়েছিল। তাহলে এই পঞ্চপাণ্ডবের প্রক্রিয়া যেটা আছে, এর মধ্যে কোনটা, কে বাদ গেল, কে বাদ গেল? আমি যে নাম বললাম কেউ বাদ গেছে? না না, একজন ছাড়া কেউ বাজছে, একজন ছাড়া কেউ বাদ যায় না। আমি তো বললাম, ক্লিয়ার বলে দিলাম, যেটা তোমাকে বলা উচিত না তাও বলে দিলাম। ঠিক। কেউ তো বাদ, দল তো কাউকে বাদ দেয়নি, একটা জায়গায় ড্রপ আউট করেছে। ঠিক আছে। এইবার তুমি এসো দলের, এবার তুমি বলো, কেউ কেউ বলে বক্তৃতা, আমরা দুর্দিনের লোক, দুর্দিনের লোক। আমার থেকে ভালো দুর্দিন সুদিন এই নদিয়া জেলায় কেউ কাউকে চেনে না। আমি 52 বছর রাজনীতির মানচিত্রে আছি, 52 ইয়ার্স। আমি এই জেলায় দল চালিয়েছি সভাপতি হিসাবে 14 বছর, বুঝলে। তারপরে অজয়কে করেছি কংগ্রেসের আমলে, তখন তৃণমূল হয়নি, আব্দুল সালামকে করেছি, সবাইকে করেছি, হাতে করে করেছি। তো এই দলের দুর্দিনটা আমি জানি। তো যারা ধরো কল্যাণীতে যাকে করেছে, টিঙ্কু কি দুর্দিনের তৃণমূল নয়? হ্যাঁ, চঞ্চল দেবনাথ কি হরিণঘাটা তৃণমূলের দুর্দিন নয়? এগুলো তো আমি দেখেছি। তো যখন তৃণমূল দুর্দিন ছিল, তখন ওরাই একা ঝান্ডা নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। চাকদায় তাপস অধিকারী, ও তৃণমূলের দুর্দিনের নয় কি? তা এইগুলো যদি হয়ে থাকে, তাহলে এরা তো দুর্দিনের। ঠিক না? আমার কি আছে রে ভাই, আমি তো কোনো আমার লোককে জ্যাক করিনি, আমার লোক তোমার লোক কি আছে রে ভাই? দুর্দিনের ছেলে এরা, আগামী প্রজন্ম,
অভিষেক ব্যানার্জি আগামী প্রজন্মর জন্য লড়ছে, তাদের সঙ্গে এরা সব মিলেজুলে থাকলে আগামী প্রজন্ম তৈরি হবে। হোয়াট ইজ প্রবলেম? প্রবলেম ইজ দিস, লোকের একটা অদ্ভুত ধরনের ব্যাধি হয়ে গেছে যে শঙ্করদা এক পা এগোলে পরে যেন আমার এক পা কাটা যাবে। আরে দৌড় ছাড়া, তোর পাটা, হাঁটার পাটা তৈরি আমারই দাদা। তোর পায়ে গ্লাভসটা আমি পরিয়ে দিয়েছিলাম রে ভাই। আমি নাম করে বলছি না, একজন বলে, খুব লম্বা লম্বা ভাষণ দেয়, আমরা দুর্দিনে 14 সালে বন্দে মাতরম বলতে শিখেছে, তার আগে কোনোদিন বন্দে মাতরম বলেনি, না কংগ্রেসে না তৃণমূলে। সে যদি ভাষণ দিয়ে বলে দুর্দিনে চেতে, আরে 14 সাল দুর্দিন হয় নাকি রে ভাই? 14 সাল দুর্দিন হয়? 14 সাল তো হাই পিকে দল, 11 সালে এসছে, 14 সালে দুর্দিনে দুর্দিনে। আমার কথাটা বুঝতে পেরেছো? দেখুন, এটা আপনি বলছেন তো ঠিকই। ওটা 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 কোনো কিছু নয়। এক শ্রেণীর লোক আছে, তাদের একটা ব্যামো আছে, নিজেরা থাকলে ভালো, না থাকলে সব খারাপ, এই প্রক্রিয়ার মধ্যে খালি সারাদিন ঘুরে বেড়ায়। তো পার্টি অটোমেটিক্যালি সাংগঠনিকভাবে দুর্বল হবে, দুর্বল হবে। সাংগঠনিক ভাবনাটা যত না সময় ব্যতীত করে, তার থেকে বেশি সময় ব্যতীত করে নিজের অস্তিত্ব কতটা প্রতিস্থাপিত হবে, এটা হচ্ছে, দিস ইজ দ্য প্রবলেম। এবং এটা পাওয়ারে থাকলে না, সব রাজনৈতিক দলের পাওয়ারে থাকলে এই প্রবণতাগুলো হয়। পাওয়ারে থাকলে, পাওয়ারে না থাকলে সব মিছিলে সামনে পিছনে কোনো প্রবলেম নেই, সব সমান, বুঝলে? একদম। এবার আপনার সিট নিয়ে যাই একটু, রানাঘাট উত্তর পশ্চিম। রানাঘাট উত্তর পশ্চিমে আপনার পুরনো সিট। অনেকের দুশ্চিন্তা আছে, আমি জানি তুমি কোথায় আসতে চাইছো। অনেকে দুশ্চিন্তায় ভুগছে, কোনো দুশ্চিন্তার কারণ নেই। রানাঘাট উত্তর পশ্চিম সব ডিসিশন ওখান থেকে যা করবে তাই হবে। একদম, ডিসিশন তো উত্তর পশ্চিম নিয়ে। আমি সব জানি, তো সুতরাং আমার ওই ব্যাধি নেই, বুঝলেন? আমার ওই ব্যাধির থেকে মুক্ত। এটা আমার উপরের লেভেলে যারা নেতা, তারা সবাই জানে, অভিষেক জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী সে জানে, আমাদের সুব্রত বক্সী আমার দীর্ঘদিনের সহপাঠী, সেও জানে আমার কোনো ব্যাধি নেই। আমি পেলাম পেলাম, না পেলাম না পেলাম, তাতে আমার কোনো ইচ্ছা নেই। আমি হচ্ছে দলের মূল যে জায়গাটা, সেটা আমি আমি দল করার লোক রে ভাই। আমি এমএলএ তৈরি করেছি অনেক, আর নিজে এমএলএ হওয়ার দেখেছি 96 সালে। তার আগে অনেককে এমএলএ তৈরি করেছি হাতে করে। আমি নমিনেশন বিলি করতাম কংগ্রেসে, এই জেলায় আনন্দবাবু আমি দুজনে। তো আমার কাছে নতুনত্ব নেই, আমি 3বার হয়ে গেছি। আমি জ্যোতিবাবু ডেকে নিয়েছি, বুদ্ধবাবুকে ডেকে নিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাও আমি বিধানসভার সদস্য হিসেবে থেকে দেখে নিয়েছি। আমার আর কি নতুন পাওয়া যাচ্ছে রে ভাই? কি তোমরা ইয়াং ছেলে আছো, তোমাদের কাছে এখন অনেক ভবিষ্যৎ আছে, তোমাদের ভবিষ্যতের জন্য কি করতে হবে আমায় বলো, আমি ততটুকু যতটুকু পারবো সাপোর্ট দেবো। না না, একটা কথা, সে রানাঘাট উত্তর পশ্চিমে দীর্ঘদিন ধরেই কাজ করছেন, কিন্তু দেখুন এই আপনার চোখে রানাঘাট উত্তর পশ্চিমে তো অনেকগুলো লিডার রয়েছে এবং অনেক সংগঠক রয়েছে। দেখুন, সংগঠন ছাড়া তো হয় না, এবং বিভিন্ন উইংস রয়েছে, শাখা শাখা। এবার আপনার উত্তর পশ্চিমে কাকে ভালো লাগে যে এই ভালো সংগঠন করছে, বা ও এটা ভুল হচ্ছে? আবার ঘুরে ফিরে সেখানে, সবাই ভালো সংগঠন, কেউ খারাপ নেই, কেউ খারাপ নেই, সবাই ভালো। সংগঠক হতে গেলে না, ভালো সংগঠক হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে হোয়াট ইজ হোয়াট। সেই দিনকে যে বুঝতে পারবে সেই ভালো সংগঠক হবে। আমাদের জেলায় তারকদাস বন্দ্যোপাধ্যায় নামে একজন ব্যক্তিত্ব ছিল, এমন ব্যক্তিত্ব ছিল, অতীতের লোকেরা বেঁচে থাকলে তাদেরকে জিজ্ঞেস, তারকদাস বন্দ্যোপাধ্যায় কার অ্যাক্সিডেন্টে, জিপ অ্যাক্সিডেন্টে মারা গেল। ওই ফুলিয়া মোড়ে বাঁ হাতে যেতে দেখবে একটা মূর্তি আছে বসে না, বোধহয় এখন ওটা বোধহয় আছে কিনা জানি না, ফুলিয়া মোড় ক্রস করলে বাঁ হাতে তারকদাস বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি আছে। কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল তৎকালীন সময়, 60s, থেকে কন্টিনিউশন
69 অবধি, বুঝলে। ওই ভদ্রলোক সকালবেলা বেরোতো স্নান খাওয়া দাওয়া করে, উইলিস একটা জিপ থাকতো, তখন তো ওই মাহিন্দ্রা ফাহিন্দ্রা আসেনি, উইলিস কোম্পানির ছিল জিপ। ওই জিপে কতগুলো কাপড় চোপড় জামা কম্বল নিয়ে উঠতো। উঠে শুধু কাজ ছিল একটা রুটিন করে নিত হাতে করে, আজকে হরিণঘাটে যাব, আজকে অমুক জায়গায় যাব, আর যেত, আর গাড়ির মধ্যে ওটা থাকতো। তো জানতো যে ওখানে গেলেই কিছু গরিব মানুষ আমাকে ঘিরবে, তো কাউকে কাপড় দিত, কাউকে কম্বল দিত, এই করে করে ঘুরে বেড়াতো। তা ওই সময়কার লোক যারা আছে, আমাদের সময় ওনাকে আমি মানে পলিটিক্সে পাইনি, মানে পলিটিক্সে সম্ভব হয়নি। আমি নরেন্দ্র আমলে পলিটিক্স পেয়েছি, নরেন্দ্র সরকার, বুঝলে। এই যে দাদু মানুষ গাঙ্গুলি, তাকে পেয়েছি। হ্যাঁ, তো বলতো শোন, পলিটিক্স যখন করবি একদম গ্রাসরুটে যাবি, গেলে ওখানে সব খবর পেয়ে যাবি। একজনের বিরুদ্ধে একজন বলবে মানে ওটাও খবর, একজনের পক্ষে যেটা বলবে ওটাও খবর। তা দুটোকে এক জায়গায় দাঁড় করিয়ে রাত্রিবেলা বসে বসে এটাকে রিয়েলাইজ করবি যে কোনটা বেসিক্যালি কোনটা আসল খবর। এবার তুমি আমায় যা প্রশ্ন করলে, তোমাকে আরও ঘুরতে হবে, আরও যেতে হবে, আরও কথা শুনতে হবে। এই উজ্জ্বল কি বললো রে, তোমায় যে বললে না, মানে তার ব্যামি আছে। হ্যাঁ, শঙ্করদা বলে কি আছে, কি ব্যাপার বলে দাঁড়াবে। না, সেরকম কিছু না। দেখুন, না, না, পলিটিক্সে প্রত্যেকেই স্বপ্ন দেখে এবং প্রত্যেকের স্বপ্ন দেখার রাইটও পলিটিক্সে আছে, তারা বড় জায়গা পাবে, সেই জন্যই তো পলিটিক্স সবাই ভালো। তা ভালোর নিরিখে তো আসবে কোত্থেকে, যদি বুথ ভালো না থাকে আর ভালো কি ভাই? ওই যে ভাষণ মারে না, আমি মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে যাই না এই কারণে, কারণ গেলে পরে এই যে 1 ঘন্টা ভাষণ মারে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, ইম্যাটেরিয়াল ফ্যাক্টস, তার সঙ্গে কোনো সংযোগ নেই, বাবা বাবু 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 বলে গেল 1.5 ঘন্টা, লোকরা ঘুমোচ্ছে, বুঝলো তো। আরে ভাই, বেসিক জায়গাটা হচ্ছে বুথে কি অবস্থা আছে, তোমার বুথটা কতটা প্রোটেক্টেড আছে, সেটাকে নিয়ে সার্ভে করো, সেটাকে নিয়ে ভাবো, সেটাকে নিয়ে ইমপ্ল্যান্ট করো যে এটা করতে হবে। সেটা নিয়ে যদি আলোচনা না করো, এটা ফালতু এসব ভাট বকে লাভ কি, আর ভাট শুনে সময় নষ্ট করে লাভ কি। ওই জন্য আমি কোনোটায় যাই, কোনোটায় যাই না, আমার তো বাধ্যবাধকতা নেই। কি না না, বাধ্যবাধকতা নেই, আবার আছেও। জেলা চেয়ারম্যান আপনি, একবার দায়ও সারতে পারবেন না। এটা এখানে প্রয়োজনীয় ঠিক সেটা যাই আমি, একদম যে পার্টিকে প্রোটেক্ট করতে গেলে এইগুলো করতে হবে। আমি সব জায়গায় যাই, গ্রামের বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো হয়, সামাজিক অনুষ্ঠান হয়, রাজনৈতিক অনুষ্ঠান, ডাকে আমি যাই। আর তুমি যাদের কথা বললে, এখন তারা তো আমি জানি না, আমাকে কোনোদিন বলেও নি যেতে। আর আমি গেলে পরে ওরা জানে ওদের কাছে কি প্রত্যাশিত, সেটা আমার কাছ থেকে পাবে বা পাবে না, তাই না? পাবে না তো আমাকে ডাকবে না। এখন যিনি করে বেড়াচ্ছেন তিনি কি জানেন? তিনি আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার কোনো নেই। আমাকে সেই বোঝাবে, আমার শিক্ষক আমাকে বোঝাবে, তোমার প্রফেসর তোমাকে বোঝাবে, তার রাইট আছে বোঝাবে। ঠিক তুমি ছাত্র, তাই তোমাকে বোঝাচ্ছে। ঠিক। গোপেনবাবু আসলে পা হাত দিয়ে প্রণাম করি, কেন? আমাদের মাস্টারমশাই ছিল। ঠিক ঠিক। আমার কথাটা একদম, বুঝতে পেরেছো? একদম। তো সে আমাকে কি বোঝাবে, আর তার বোঝাটা আমি কেন বুঝতে যাবো রে ভাই? যারা 14 সাল অবধি বন্দে মাতরম বলেনি, তারা যদি ভাষণ দেয় ওখানে চিত্তরঞ্জন দাসের মতন আর নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন, কে শুনতে যাবে এসব? কে শুনতে যাবে? বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সিপিএম বরাবরই এখন কিন্তু একদম সরাসরি তারা অভিযোগ করছে, তারা বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সারা রাজ্য জুড়ে, এবং সেই বাংলা বাঁচাও যাত্রায় যথেষ্ট সাড়া পাচ্ছে। তার পাশাপাশি তারা যেটা বলছে যে দেখুন, এটা তৃণমূল আর বিজেপির কারসাজি। তার কারণ বাংলার মানুষকে ভুলে যেতে হবে যে পার্থ চট্টোপাধ্যায় এই কেলেঙ্কারিতে ভেতরে ছিল শিক্ষামন্ত্রী। সম্প্রতি 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে,
সেগুলো আজ যেগুলো চায়ের দোকানে রোজ হট টপিক ছিল, সেই টপিক থেকে বেরিয়ে আসার জন্যই এই তৃণমূল আর বিজেপির কারসাজি, যে ওই মন্দির আর মসজিদ নেই করে কোনো ইস্যু দাঁড় করাও আর সেটাকে নিয়ে মানুষকে ব্যস্ত রাখো। অথচ 26,000 শিক্ষকের যে চাকরি বাতিল গেল, সেটা নিয়ে কোনো কিছুই হলো না। কি বলবেন? এটা দেখুন, এটা এটা একটা রাজনৈতিক দৈন্যতা যখন আসে না মানুষের, সেই দৈন্যতাকে কাটাবার জন্য এ ধরনের অপ্রাসঙ্গিক অবাস্তব কিছু তথ্য জোগাড় করে। এটা আজকের ইতিহাস নয়, এটা অনেক পুরনো ইতিহাস। এই কারণেই পুরনো ইতিহাস যে ওদের হঠাৎ এখন মনে পড়লো ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। এটা কি আজকের থেকে শুরু হয়েছে ধর্ম রাজনীতি? আজকের থেকে তো হয়নি। অনেক দিন ধরে এই শক্তি, ধর্মীয় উন্মাদনার শক্তি, প্রাদেশিকতার উন্মাদনার শক্তি ভারতবর্ষকে বারবার খোঁকলা করার চেষ্টা করেছে, যার পরিণাম হচ্ছে ভারতবর্ষের দুটো, আমি গান্ধীজিকে ধরলেও বলবো যে 3টে লোকের মহামূল্যবান প্রাণ চলে গেছে এই দেশে। মহাত্মা গান্ধী ধর্মীয় উন্মাদনার শিকার, নাথুরাম গডসের রিভলভারের গুলিতে। ইন্দিরা গান্ধী আঞ্চলিকতাবাদ, খালিস্তান, পাঞ্জাবকে খালিস্তান বানাবো, সেটাকে কমব্যাট করতে গিয়ে ইন্দিরা গান্ধীকে প্রাণ দিতে হয়েছে, 36টা গুলি খেতে হয়েছে। একই জিনিস আপনি দেবেন উগ্র তামিলদের, প্রভাকরণের রাজনৈতিক উত্থানের শ্রীলঙ্কার থেকে পেনিট্রেট করে আমাদের ভারতবর্ষের তামিলনাড়ুতে রাজীব গান্ধীকে নৃশংসভাবে হত্যা হতে হয়েছে। সুতরাং এটা নতুনত্ব কিছু নয়। তারাও 34 বছর ক্ষমতায় ছিল, তাদের আমলেও দাঙ্গা হয়েছে। তখন কিসের জন্য দাঙ্গা হয়েছে? তখনও তো উগ্র ধর্মান্ধতাকে নিয়েই দাঙ্গা হয়েছে। দাঙ্গা ভারতবর্ষকে খোঁকলা করার জন্য আজকে নয়, স্বাধীনতার আগে, স্বাধীনতার পর থেকে কন্টিনিউশনে আছে। এইবার প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ সরকার যেখানে থাকবে, সেখানে ধর্ম নিরপেক্ষ শক্তিকে রাস্তায় নেমে পতাকার ঊর্ধ্বে উঠে এই অশুভ শক্তির যন্ত্রণার থেকে মানুষকে মুক্ত করতে লড়াই করতে হবে। তার মধ্যে যদি আমি ঢুকিয়ে দিই এর সঙ্গে তৃণমূলের বিজেপির বোঝাপড়া আছে, ওই জায়গায় এই কারণে এই বোঝাপড়াটা রেখেছে যে এটা দিয়ে এই মুভমেন্ট করিয়ে দিয়ে সমস্ত রকম যে ইস্যু আছে সেগুলোকে ডাইলুটেড করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আরে ছাতা, তোমরা করোনি কেন সেটা? এত বছর ধরে কেন রাস্তায় নামো? আজকে রাস্তায় নামছো কেন? আজকে তোমার পার্থ চ্যাটার্জি 3 বছর জেলে আছে, 3 বছর জেলে থাকার সময়ও তো তোমরা রাস্তায় নামোনি। ও মিটিং মিছিল করলাম। তো এইগুলো বেসিক জায়গা না। একটা জিনিস বুঝতে হবে, কিছু লোক চাকরি চুরি করে পয়সা নিয়েছে, সেটা যেমন দুর্ভাগ্যজনক একটা ইস্যু, কিছু হয়তো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটাও দুর্ভাগ্যজনক হওয়া উচিত নয়। কিন্তু এটা বুঝতে হবে যে এই ইস্যুর সঙ্গে ওই ইস্যুকে যদি অ্যাটপার করি, এটা অনেক বড় ইস্যু, সাম্প্রদায়িক ইস্যুটা ভারতবর্ষ জুড়ে ইস্যু, সারা পৃথিবী জ্বলছে, সারা পৃথিবী অল ওভার ওয়ার্ল্ড জ্বলছে, যুদ্ধ হচ্ছে, 3 বছর ধরে চলছে, 4 বছর ধরে চলছে। কাদের সঙ্গে চলছে? সিয়াসুন্নির লড়াই হচ্ছে না? একটার পর একটা মিসাইল মারছে না? এক একটা জায়গায় ইরান মারছে ওকে, ইরাক মারছে ওকে, ইসরায়েল মারছে এই জায়গায় গিয়ে। তো এইটা ভয়ঙ্কর ট্রেন্ড, সাম্প্রদায়িক যে পদ্ধতিটা, সেটা আমাদের ভারতবর্ষকে গ্রাস করার চেষ্টা করছে। এখানে ওই ডিফারেন্সেস ক্রিয়েট আর অ্যালাইনমেন্ট ক্রিয়েট করার কথা যদি ভাবে, তাহলে তলানিতে যাবে, তলানিতে গেছে, শূন্যতে গেছে, শূন্যতে যাবে, শূন্যতেই থাকবে। এটা কোনো কথা হলো নাকি? মমতার সঙ্গে বিজেপির বোঝাপড়া আছে। আচ্ছা, বোঝাপড়া বলতে কি? বোঝাপড়া বলতে যেটা বোঝাচ্ছে যে মমতা বিজেপির সঙ্গে কথা বলে এগুলো করাচ্ছে, এইটা তো মূল ব্যক্তি। একটা ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট ফিলসফি একটা স্টেটকে অকুপাইড করার পরিকল্পনা করছে, ভারতবর্ষকে অকুপাইড করার পরিকল্পনা করছে।
ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ওয়াস্ট আউট করার চেষ্টা করছে। ওয়ান ম্যান ওয়ান গভর্নমেন্ট ওয়ান নেশন ওয়ান ভোট। আপনি ভাবতে পারেন কি স্লোগানে যাচ্ছে? চায়নার যেটা হয় এইসব যাচ্ছে। তো এই ভয়ঙ্কর প্রবণতার দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে, সেই নিয়ে মাথা ব্যথা নেই। ও মমতার সঙ্গে আছে, এটা কেউ শোনে না, এটা তো অনেক পুরনো ডায়লগ। এগুলো আগেও বলেছে, লাস্ট বিধানসভাও বলেছে, তার আগে লোকসভা বলেছে, সবসময় বলে। এইগুলো মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায়, সম্প্রদায়ের লোক শুনতে চায় যে দেখো ভাই, আমরা শান্তিতে সবাই মিলে থাকতে চাই। একটা সরকার থাকবে দেশে, রাষ্ট্রে, রাজ্যে, সেই সরকার মানুষের জন্য ভালো কিছু করবে। তার মধ্যে যদি খারাপ কিছু ঘটে যায় তাহলে সেটার জন্য রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে, কোনো অপরাধ নেই প্রতিবাদ করে, মিছিল করুক না। মিছিল করার অধিকার আছে ওদের, মিছিল কেন করবে না? মিছিল করুক। কিন্তু কান্ট্রিকে ফ্যাসিজম পলিটিক্যাল ফিলোসফির দিকে ঠেলে নিয়ে যাওয়ার যে প্রবণতা, এটা কেউ বুঝতে চাইছে না, আমরাও বুঝতে চাইছি না। এটা কিন্তু অ্যালার্মিং, ভয়ঙ্কর অ্যালার্মিং। আপনি ভাবুন না, আপনি নিজে চিন্তা করুন যে ভারতবর্ষের টাকা আজকে কোন জায়গায় গেছে। আজকে ডলারের সঙ্গে টাকার সমন্বয় কোন জায়গায় নিয়ে পৌঁছে গেছে, এটা কেউ ভাবতে চাইছে না, বুঝতে চাইছে না। দেশটা আস্তে 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 লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে যখন অনুপ্রবেশ করেছিল, ভারতবর্ষকে দখল করার জন্য বলেনি, ওরা বাণিজ্য করতে আসছে। বাণিজ্যিক সংস্থা বলে ঢুকলো, ঢুকে গোটা রাষ্ট্রটাকে ডাইরেক্ট কলোনিয়ান বানিয়ে দিল, ডাইরেক্ট কলোনিয়ান বানিয়ে দিল। তো ঠিক সেই প্যাটার্নে চলছে, একই চলছে। আপনি খেয়াল করে দেখুন, এশিয়া মহাদেশটাকে ভাবুন। বাংলাদেশ, ইন্ডিয়া চেষ্টা করছে, পাকিস্তান, নেপাল, এই যে জোন ধরে, শ্রীলঙ্কা, এই জোন ধরে যে জিনিসটা চেষ্টা চলছে, যে আমেরিকান লবি তারা এইটাকে ঘুরে টোটালটাকেই, এখনকার দিনে ধরুন ডাইরেক্ট কলোনিয়ান করা ডিফিকাল্ট আছে, কারণ ডাইরেক্ট কলোনিয়ান করতে গিয়ে আমেরিকা মার খেয়েছে, ইকোনমিক্স ফেল করেছে। আফগানিস্তানে যেমন করতে গিয়ে ঝাড় খেলো, 20 বছর পরে পালাতে হলো। এখন সেমি কলোনিয়ান ক্রিয়েট করছে, সেমি কলোনিয়ান, অর্থাৎ ওখানে আমাদের আধিপত্য থাকবে, ভারতে আধিপত্য থাকবে, শ্রীলঙ্কায় থাকবে, পাকিস্তানে থাকবে। এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড মারাত্মক। এর বিরুদ্ধে নামতে হবে এবং ভাবতে হবে। খালি মমতা মমতা, আরে মমতার খালি অন্ধ বিরোধিতা করলে পরে রাজনৈতিক দল কোনোদিন শ্রীবৃদ্ধি হতে পারে না, পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। রুশ বিপ্লব যখন হয়েছিল, হ্যাঁ, তখন চিয়াং কাইশেকের বিরুদ্ধে লড়াইতে, হ্যাঁ, ওই আপনার আমাদের সে চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে মাও সেতুংয়ের কন্ট্রাডিকশনে ওয়াং মিং লিউসচি বিতর্ক ছিল। তারপরে ওয়াং মিং লিউসচি কিন্তু বাধ্য হয়েছিল মাও সেতুংয়ের পাশে দাঁড়াতে চিয়াং কাইশেকের বিরুদ্ধে লড়াইতে। তো সুতরাং রাষ্ট্রকে রক্ষা করতে গেলে সার্বিকভাবে খালি মমতার বিরোধিতার নামে রাষ্ট্রকে রক্ষা করা যায় না, আর রাষ্ট্রকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোও যায় না। মমতার যদি 10টা ভালো কাজ থাকে, তার মধ্যে যদি 2টো থাকে, সেটা সমালোচনা করুন বিধানসভার ভেতরে, লোকসভার ভেতরে পারমিশন আছে। আরে 8টা যদি ভালো করে থাকে, সেটাকে আপনি কেন ক্রিটিসাইজ করবেন? গরিব মানুষ কাউকে যদি আমি, সরকার যদি 1000 টাকা দেয়, সেটাও বলবেন এই টাকা ওই টাকার থেকে এই টাকা, এই টাকার থেকে ওই টাকা। এগুলো মানুষ শুনতে চায় না। মানুষ চায় তার সামাজিক অর্থনৈতিক সাপোর্টটা চায়, একদম সে যার কাছ থেকে পাক, সে লেফটের কাছ থেকে পাক, রাইটের কাছ থেকে পাক। একদম। শোকতদা দেখুন, স্টেট লেভেলে তো আমরা গেলাম, এবার একটু ও হচ্ছে মূর্খ, পলিটিক্যাল মূর্খ। ও যে ওখানে করছে, আপনি লাস্ট খবর দিয়ে দেখুন, নিজে ভাষণ দিল মেডিকেল কলেজ করব, এই করব, হেলিপ্যাড করব। আরে কোথার থেকে হেলিপ্যাড, কিসের হেলিপ্যাড? হেলিপ্যাড করতে গেলে তার আইন আছে, দেশের পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। হ্যাঁ, ওর কাছে 15 কাঠা জায়গা রয়েছে, ও ওখানে হেলিপ্যাড করবে, এই করবে, সেই করবে।
ও তো যারা বলেছিল তারা তো জায়গা ইনক্লোজ করে রেখে দিয়েছে, তারা বলছে না না আমরা তো বিক্রি করিনি। তো এই কী তামাশা হচ্ছে এটা? একটা ধর্মকে নিয়ে, একটা বর্ণকে নিয়ে, একটা সম্প্রদায়ের উন্মাদনাকে ক্যাশ করিয়ে ক্যাশ টাকা কালেক্ট করছে কাজে। এ অদ্ভুত ব্যাপার, পাগল। একদম। এবার ধন্যবাদ আমরা সত্যি অনেকটা সময় পেলাম, তবে সত্যি আজকের এপিসোডটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর আমি হয়তো বলবো যে সত্যি আপনাদেরও এবং আমাদেরও কপাল ভালো ছিল বলেই আগের দিনের সাউন্ডে একটু গড়বড় ছিল, তাহলে হয়তো এত কিছু ম্যাটেরিয়াল আমরা পেতাম না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট নদিয়ার বক্সে সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা